হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার লাস্ট ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমার চ্যানেলটা ইউনিক বা আমার চ্যানেল ইজ বেটার দ্যান মেনি আদার চ্যানেলস অ্যাভেলেবল ইন ইউটিউব। আমি खान सर, पटना वाले खान सर के फॉलो करी, डॉक्टर विकास दिव्य कीर्ति सर के फॉलो करी, ओझा सर के फॉलो करी, आरजे कार्तिक के फॉलो करी। এবার অনেক মেন্টরস আছেন যারা অনেক ভালো ভালো ভিডিও বা অনেক ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকেন, সেটা আমার চ্যানেলের আপনারা কমিউনিটি সেকশানে পেয়ে যাবেন। কারণ আমরা ইউটিউব আজকাল আমরা খুললে ওখানে অনেক কিছু আসছে, আর আননেসেসারি আমরা হয়তো স্ক্রল করে যাই আর টাইম কেটে যায়, আমরা বুঝতে পারি না যে কোনো ইউজফুল কিছু প্রোডাক্টিভ দেখলাম কি না। তা আমার চ্যানেলের মাধ্যমে অ্যাটলিস্ট আপনারা কিছু এরকম সিলেক্টেড ভিডিও আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আর যেটা আমি কালকে এটাও বলেছি যে আমার যা এক্সপিরিয়েন্স বা যেভাবে আমি সেলফ প্রিপারেশন করে আজকে এই জায়গায় এসেছি, বা আমার যে এক্সপোজার বা আজকে আমার যা পজিশন, সেটার বেনিফিট আপনারা পেতে পারেন। হ্যাঁ, আমি কোনো কিছু অফিসিয়ালি করি না, মানে অফিসিয়াল আমার যে পাওয়ারকে এনজয় করে আমি সেটাকে কোনো দিন মিসইউজ করি না, সেটা টোটালি পার্সোনাল ক্যাপাসিটিতে করতে পারি। এক দুইটা এক্সাম্পল দেওয়ার আগে আমি বলবো যে আমার গতকালের ভিডিও দেখে আমার এক স্টুডেন্ট সুজিত, ও আমাকে ফোন করেছে, একটু ফিডব্যাকও দিয়েছে, সেটা ভিডিও আমি আপলোড করেছি, আপনি দেখে নিতে পারেন। ওকে আমি এটাও রিকোয়েস্ট করেছি যে ও যেন বাংলাতে ভালো করে গুছিয়ে বলে যে কীভাবে আমি ওকে হেল্প করতে পেরেছি। ইন শর্ট আমি বলি যে 2003-তে যখন আমি পিএসসি ক্লার্কশিপ চাকরি পেয়ে কলকাতাতে আসি, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ক্লার্ক। তখন ওখানে আফটার অফিস আওয়ার আমি হালদার কলেজ অফ ফার্দার এডুকেশনে জেনারেল স্টাডিজের ক্লাস করাতাম, মানে অ্যাজ এ স্টুডেন্ট থেকে পরে টিচার হয়ে যাই। তো ওদেরই একটা ব্রাঞ্চ মিদনাপুরে আছে। কোনো দিন হয়তো আমি সেখানে ক্লাস করতে গেছিলাম, যতটা মনে হচ্ছে একটাই ক্লাস। হয়তো সুজিত আমাকে সেদিনই চিনে বা আমার নম্বর পায়। তারপরে ক্লাসে যেহেতু অনেক স্টুডেন্ট, আমি ওকে চিনি না, ওর চেহারা আমার ফেস আমার মনে নেই, কিন্তু ও মাঝে মাঝে ডিফারেন্ট সিচুয়েশানে আমাকে ফোন করতো। অনেক সময় হয়তো মন খারাপ আছে, বলছে স্যার কী করব, এত চেষ্টা করছি, কোনো রেজাল্ট হচ্ছে না বা এইটা বুঝতে পারছে না এসেই। তো সেই ওই ফোনে মাধ্যমেই ও আমার কাছ থেকে গাইডেন্স পেয়েছে, আর আমিও কোনো দিন ওকে ডিসকারেজ করিনি। ও যখনই ফোন করেছে আমি ওকে সময় দিয়েছি, নানাভাবে ওকে বুঝিয়েছি, একটা দাদা হিসাবে ওকে বুঝিয়েছি, গাইড করেছি। আর ওর ভিডিওতে দেখবেন ও বলেছে যে 2028-এ ও কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পেই ও ক্লিয়ার করে যায়। কিন্তু তার আগে ও নিশ্চয়ই অনেক দিন চেষ্টায় আছে। আমি 2023-2004 নাগাদ আমি হালদার কলেজে পড়াতাম, তারপর থেকে ও চেষ্টা ছিল, আর এতদিন ও আমার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। ইনফ্যাক্ট আমি বন্ধুদেরকে ইয়ার্কি করে বলতাম যে আমার এক স্টুডেন্ট আছে, ফোনওয়া স্টুডেন্ট, হ্যাঁ, মানে ফোনে ওকে গাইডেন্স। যখন ও চাকরি পেয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আমার অফিসে আছে, সেদিন প্রথম দিন আমি চিনি যে এই হলো সেই আমার স্টুডেন্ট, ফোনওয়া স্টুডেন্ট সুজিত। সরি তোমার নাম আমি এভাবে রেখেছি, কিন্তু এটা একটা আমার ভালোবাসা, আমি সবাইকে তোমাকে এই নামেই পরিচয়টা দিই। এটা হলো মানে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আমি কিভাবে হেল্প করতে পেরেছি সে নিয়ে, বা কিভাবে সুজিত আমার গাইডেন্স বা আমার যতটুকু আমি ওকে বোঝাতে পেরেছি তার মাধ্যমে কীভাবে সাকসেস হয়ে আজকে ও একটা ভালো পজিশনে আছে। কিছুদিন ও কাশ্মীরে পোস্টিং ছিল, এখন কলকাতাতেই পোস্টেড আছে। আপনারা চাইলে সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কেউ যদি ইন্টারেস্টেড, আমি ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন ওর সাথে। আর যেটা আমি বলছিলাম যে আজকে আমি যে পজিশনে আছি বা যে এক্সপোজার, যে এক্সপিরিয়েন্স আমার গেইন হয়েছে, এর মাধ্যমে
কিভাবে আমি সোসাইটিকে কিছু করতে পারছি বা পরিচিত অপরিচিত। আমার লাস্ট ভিডিওতে বলেছি একটা পুলিশ দাদার ব্যাপার, ওনার মেয়ের জিপিএফ উইথড্রল ব্যাপারটা আমি বলেছিলাম। এরকমই একটা দুটো ঘটনা বলবো। প্রথম একটা ঘটনা হলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের অফিসের দুটো ব্রাঞ্চ অফিস আছে। তা আমাদের এক সিনিয়র দাদা এক ব্রাঞ্চ অফিসে গিয়েছিলেন, আর ওনার সিজিএইচএস কার্ড ওখানে ট্রান্সফার হয়ে যায়, যেহেতু ওখানে ডিডাকশন হয়ে যায়। এবার ব্রাঞ্চ অফিস থেকে যখন উনি ফিরে এসেছেন, ওনার কার্ডটা এখনও ট্রান্সফার হয়নি, কিন্তু অ্যাক্সিডেন্টলি বৌদি ওয়াশরুমে পড়ে গিয়ে ওনার শোল্ডার ফ্র্যাকচার হয়ে গেছে। ওনাকে এমার্জেন্সিতে হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে যখন দেখা হচ্ছে সিস্টেমে, তো ওনার তো কার্ড এখানে নেই। খুবই এমার্জেন্সি আর খুবই অসুবিধায় পড়লেন। সেই দাদাকে আমি হেল্প করতে পেরেছিলাম আমার এই পার্সোনাল রিলেশনের ব্যাপার। যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অডিট করেছি, আমি ওনাদের অফিসারদেরকে চিনি, অ্যাকাউন্ট অফিসারদের চিনি। আমি ফোন করে রিকোয়েস্ট করি কি দেখুন উনি তো সার্ভিং, ওনার আইডেন্টিটি কার্ড আছে, হ্যাঁ, তাহলে ওখানে হসপিটাল কেন ডিনাই করছে? আর এই যে সিজিএচএস কার্ড যে ট্রান্সফারের ব্যাপারটা, এটা তো একটা মেল পাঠালেই হয়ে যায়, সেটা কোনো কারণে ওভারলুক হয়ে গেছিলো। আমার ওই ফোনের রিকোয়েস্ট ওভার ফোনেতেই কাজ হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যে অ্যাকাউন্ট অফিসার হেডকোয়ার্টার, উনি সেই হসপিটালে ফোন করে দেন। সেই আমাদের বৌদির এখন অ্যাডমিশন হয়, অপারেশন হয়, আর উনি সুস্থ হয়ে যান। তো দেখুন এটা একটা কন্ট্যাক্ট, হ্যাঁ, এইখানে কিন্তু কোনো কিছু অফিসিয়াল কোনো প্রসিজারকে ভায়োলেট করা হয়নি, কোনো মিসইউজ করা হয় না। এটা কমপ্লিটলি পার্সোনাল লিয়াজনিং উপরে, মানে এটা একটা প্রভিশন আছে, কিন্তু এমার্জেন্সি তো এখন সময় লাগবে। তো ওই ফোনেই হয়ে গেল। আর নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আর এই যে ইম্প্যানেল হসপিটালদের ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আর এরকম প্রসিজার আছে যে ওনারা এইভাবে করতে পারে। আমরা সবাই জানি যে আমাদের কান্ট্রিতে সবথেকে বড় মানে সুপ্রিম ল অফ দ্য নেশন হলো কনস্টিটিউশন। যখন আমাদের কনস্টিটিউশনই অ্যামেন্ডমেন্ট হওয়ার প্রভিশন আছে, মানে চেঞ্জ হতে পারে কোনো নিয়মের, ওখানে কিছু এক্সামশন থাকে, তাহলে যে অন্য সব নিয়মে কিছু না কিছু এক্সামশন আছে। অনেক সময় আমরা কোনো জায়গায় গেলে আমাদেরকে বলা হয় না এই নিয়মে এটা হবে না, এটা হবেই না, এটা হতেই পারে না। তাহলে সেখানে আমাদের বলা উচিত এই কথাই যে যখন সুপ্রিম ল অফ দ্য নেশন হ্যাজ আ প্রভিশন টু গেট অ্যামেন্ডেড, তাহলে এই নিয়ম তো হবেই, কোনো না কোনো এক্সামশন হবে। আপনি না হলে আপনার হাইয়ার অফিসার করবে, আপনার হাইয়ার অফিসার না হলে তার হাইয়ার অফিসার করবে। আমাদের কোর্ট আছে, হাইকোর্ট আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট আছে। তাহলে যে কোনো নিয়ম যেটা সরকারি নিয়ম করা হয়েছে, অ্যাকচুয়ালি দিস ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য ইনকামবেন্ট, মানে আমাদের এমপ্লয়িদের বেনিফিট। বা আমাদের যে কনস্টিটিউশনের মোটো হলো ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আমাদের কান্ট্রিতে যা হয়, এই যে বাজেটে যা প্রভিশন করা হলো যে এখান থেকে এই রেভিনিউ কালেকশন হবে, এখানে খরচা হবে, এটা দিস ইজ আলটিমেটলি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তাহলে যে কোনো নিয়ম যেটা হচ্ছে দ্যাট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল, সেই জন্য সেটার মানে আলটিমেট মোটোটা হলো যে ওই সুবিধাটাকে ওনাকে দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে সেটার প্রভিশন বলা হয়েছে, দেওয়া যাবে না বলে কোথাও লেখা নেই। হ্যাঁ, যে কীভাবে দেওয়া যাবে সেজন্য সবসময় একটা রাস্তা আছে। পরের একটা ঘটনা বলার আগে আমি আমাদের ডাইরেক্টর ইন্সপেকশন তনুশ্রী ম্যাডামের কে বলার এই সুযোগটা নেব, ওনাকে থ্যাংক ইউ বলবো। যখনই আমরা ডিফারেন্ট অডিটে যেতাম, উনি আমাদেরকে বলতেন যে এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদের যে পিএফ বা ইএসআই যে কন্ট্রিবিউশনগুলো কালেক্ট করা হয় বা গভর্নমেন্টের কন্ট্রিবিউশন দেয়, আপনারা সবসময় দেখবেন যে ওটা ঠিকভাবে জমা হচ্ছে কি না, কারণ ওটা একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম। তো আমরা সবসময় ওখানে গিয়ে দেখতাম, মানে এই ঘটনাটার নাম বলছি যখন আমি এক্সপেন্ডিচার অডিট হয়ে গেছিলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। তো লাস্ট একটা ঘটনা হলো, একটা ইনস্টিটিউটে আমি গেছি, অর্গানাইজেশনে গেছি,
সেখানে দেখলাম যে সিকিউরিটি পার্সোনাল রিক্রুট করা হয়েছে থ্রু জেম, মানে গভর্নমেন্ট ই মার্কেটিং পোর্টালের মাধ্যমে, আর ওই এজেন্সিটা ছিল বাইরে, আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। 2 মাস ও টাকা নিয়ে এজেন্সি আর যোগাযোগ করছে না, কন্ট্যাক্ট করছে না। কিন্তু যে সিকিউরিটি স্টাফরা আছে তারা কোথায় যাবে? ওরা তো ডিউটি করে যাচ্ছে, মাইনে পাচ্ছে না। তো এটা একটা প্রভিশন আছে লেবার ওয়েলফেয়ার কমিশনে, ওনারা অ্যাপ্লিকেশন করেন, রিকোয়েস্ট করেন। তো লেবার ওয়েলফেয়ার কমিশন আমাদের কলকাতা এখানে নিজাম প্যালেসে ওনাদের অফিস আছে, ওনাদের মাধ্যমে এটা মিউচুয়ালি ডিসাইড করা হয় অ্যাজ পার রুল, যে ওই ইনস্টিটিউটটি ডাইরেক্টলি এই যে আউটসোর্স সিকিউরিটি পার্সোনাল আছে তাদেরকে পেমেন্ট করবে। তা আমি অডিটে গিয়ে দেখলাম যে ঠিকই ওনারা পেমেন্ট পাচ্ছে, এই সব ডিটেলসপত্র আমি ফাইলে দেখতে পাচ্ছি, কিন্তু ওনাদের ওই পিএফ কন্ট্রিবিউশন ওনাদের অ্যাকাউন্টে জমা পড়েনি। এবার এটা নিয়ে ফার্দার যখন ফাইলে দেখি, তাহলে দেখছি যে বছরের শেষে, ইয়ার এন্ড ফিনান্সিয়াল ইয়ার শেষে একটা লামসাম অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট, মানে সবার যা কন্ট্রিবিউশন হয় ওই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। কোথায়? যে ওই যে এজেন্সি যেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে যার জুরিডিকশনে পড়ে, ওখানকার পিএফ অফিসে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে এই রিকোয়েস্ট করে যে এদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যেন ওই কন্ট্রিবিউশনটা জমা পড়ে। সেই অবধি ঠিক ছিল, কিন্তু সেকেন্ড ইয়ার যখন দেখছি, সেকেন্ড ইয়ারও দেখলাম যে তারা সেই কাজই করেছে, কিন্তু ফার্স্ট ইয়ার যে টাকাটা পাঠিয়েছিল সেটা যে এদের অ্যাকাউন্টে যায়নি সেটা নিয়ে কোনো ফলো আপ করেনি। তাহলে সেটা হলো আমার অডিট অবজারভেশন, সেটা নিয়ে আমি লিখলাম, অবজার্ভ করলাম যে অর্গানাইজেশন ঠিকভাবে ফলো আপ করেনি। যারা যে সিকিউরিটি পার্সন, তাদের যে কন্ট্রিবিউশনটা তাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে না গেলে তারা বেনিফিট পায় না। 2023 ইয়ারে আমাদের সিএজির অডিট রিপোর্ট যদি আপনারা দেখেন, তাহলে ওখানে আমাদের একটা অবজারভেশন প্রিন্ট হয়েছে, সেটা রিলেটেড টু ইপিএফও, এই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ওনাদের ওখানে একটা ইডিএলআই বলে একটা স্কিম আছে, মানে যারা ইন সার্ভিস, যাদের ডেথ হয়ে গেলে তার ফ্যামিলি মেম্বাররা কিছু ইন্স্যুরেন্সের টাকা পায় অ্যাজ পার নমিনেশন। তো সেটা আমরা চেক করতে গিয়ে দেখেছিলাম যে তারা অনেক জায়গা পুরো পেমেন্ট করে নেই, বা ঠিক ক্যালকুলেশন করে নেই, বা এই নিয়ে বিরাট হয়েছিল। আর ওরা আমাদের অডিট অবজারভেশনের উপরেই ওরা অ্যাকশন নিয়ে নেয়। তাও যে ইস্যুটা এত ভাইটাল, এত ইম্পর্টেন্ট, সেটা আমরা লাস্টে অবধি, পার্লামেন্ট অবধি ওটাকে আমরা প্লেস করতে পারি। তো সেখানে এই যে ইডিএলআই প্রভিশনে আছে যে কেউ যদি লাস্ট 12 মান্থ যদি মেম্বার থাকে, তার কন্ট্রিবিউশন ওখানে জমা আছে রেগুলার, তাহলেই তার ফ্যামিলি মেম্বার এই বেনিফিটগুলো পাবে, ইন্স্যুরেন্সের বেনিফিটগুলো পাবেন। তাহলে এই যে ইনস্টিটিউশন যার কথা আমি বলছি, যেখানে ওদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে জমা পড়ে নেই, যদি কারো কোনো এরকম যদি মিসঅ্যাপ হয়ে যেত, তাহলে ওর ফ্যামিলির কোনো মেম্বার কোনো বেনিফিট পেত না। তো এই নিয়ে আমি ওনাদের হাইয়ার অথরিটির সঙ্গে কথা বললাম। আমি তখন ওই অডিট টিমের হেড ছিলাম। তখন ওনারা বলছেন, দেখুন আমরা তো লেখালেখি করেছি কিন্তু কোনো করতে পারছি না, এই সেই। ওনারা চিঠিও লিখেছেন, দিল্লি হেডকোয়ার্টারও চিঠি লিখেছেন। তাহলে ওই ইউনিটে আমার যে কাজ ছিল ওই ইস্যুটাকে হাইলাইট করা, আমার অফিসে রিপোর্ট করা, সেই অবধি আমি করে নিলাম। কিন্তু ফার্দার কি, মানে হাউ টু হেল্প, মানে কীভাবে সেই সিকিউরিটি পার্সোনালদেরকে হেল্প করা যায়, বা ওই রিস্ক থেকে বাঁচানো যায়, যে কারো যদি কিছু হয়ে গেল ঘটনা, তাহলে তো ফ্যামিলি মেম্বাররা কিছু পাবে না। তাহলে এই ব্যাপারে যে আই এম ব্লেসড, আমার অনেক ব্যাচমেটরা ভালো ভালো পজিশনে আছে। আমার অফিসেরই অনেক ব্যাচমেটরা এই ইপিওতে, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রিজনাল প্রভিডেন্ট ফান্ড হিসাবে আছেন। তো তাদের মাধ্যমেই আমি সেই এজেন্সির যেখানে রেজিস্ট্রেশন আছে ওখানকার ইপিএফও অফিসে যোগাযোগ করতে পারি। ওই আমার বন্ধুর লেভেলেরই উনি, তো ওনার সঙ্গে আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবেই কথা
বলতে পেরেছি বা ওইভাবেই অ্যাপ্রোচ করলাম যে আপনি একটু দেখুন ব্যাপারটা, দেখুন চিঠি তো এই লেখালেখি আছে। তখন উনি ওনার সাবঅর্ডিনেটকে একটু যোগাযোগ করিয়ে দেন। আর ওনার সাবঅর্ডিনেট এখানকার এই কলকাতার সেই অফিসে যোগাযোগ করে যা রিকোয়ারমেন্ট শুধু এটাই ছিল যে মান্থ ওয়াইজ কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, মানে প্রভিডেন্ট ফান্ডের কথা বলছি, তার একটা ব্রেকআপ ডিটেলস, একটা ডিটেলস ফরম্যাটে দিতে হয়। হ্যাঁ, সেটা ইনাদেরকে করতে হচ্ছে। তো এরাও হ্যাপিলি করলো। অডিট অবজারভেশন ছিল, সেটার জন্য একটু ওনারা চাপে ছিলেন, তাড়াতাড়ি করলেন। আর ওখানকার সব যে সিকিউরিটি পার্সোনালরা আছেন তাদের পিএফ কন্ট্রিবিউশন ওনাদের অ্যাকাউন্টে পেয়েছে, আর একদিক থেকে ওরা সিকিউর। তাহলে এই যে এই ঘটনাটা আমি বলার পক্ষে আমার ইন্টেনশনটা এটাই বলার যে হাউ I will be able to help you, হ্যাঁ, নট ভায়োলেটিং এনিথিং অফিসিয়াল এনিথিং, কিন্তু যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার যে এক্সপোজার, ধরুন আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, রাস্তায় হয়তো জঙ্গল আছে, ক্রস করে ওই জায়গায় হয়তো যেতে পারবো। তাহলে নিশ্চয়ই ওখানে যাওয়ার আগে, তার আগে যে গ্রাম আছে বা লোকজন আছে, আমি নিশ্চয়ই ওনাদেরকে জিজ্ঞাসা করব যে যাওয়া সেফ আছে কি না, বা কোনো রাস্তা নদী আছে বা কিছু, বা কতটা সময় লাগবে, কিছু ভয় তো নেই, তাই না? আমরা সবাই ওই করি যে যারা এক্সপিরিয়েন্স তাদের আমরা গাইডেন্স নেই, তাদের হেল্প নেই, দিস নাথিং রং। তাহলে আমার ক্ষেত্রে সেরকমই, আমি যে এই যে ডিফারেন্ট পথে যে হেঁটেছি, অনেক জায়গা হোঁচট খেয়েছি, অনেক জায়গায় গাড্ডায় পড়ে গেছি, হ্যাঁ, এক্সপিরিয়েন্স গেন করেছি। আমি সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের কাছে শেয়ার করতে চাই, বলতে চাই। যে স্টুডেন্টরা চাকরির প্রিপারেশন করছেন তাদের জন্য আমি সবসময় আছি। যারা ভাবেন যে চাকরি পাওয়া যায় না, শুধু টাকা পয়সা দিতে হয় হেন তেন, আমি বলবো পুরোপুরি ভুল ধারণা। কেউ যদি রিয়েলিটি দেখতে চান যে সত্যি চাকরি পাওয়া যায়, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসুন, আমার অফিসে একটু দেখে যান। আমার অফিসে আজকে 18 বছর হলো। আমি যখন অফিসে হেডকোয়ার্টারে যাই, 80-90% নতুন ছেলেমেয়েরা দেখতে পাচ্ছি। তার মানে এত রিক্রুট হয়েছে, চিনতেই পারে না অনেকে। জোর হলে 10%দেরকে চিনতে পারি, সিনিয়র দাদাদেরকে চিনতে পারি। আর এমনিও আমাদের অফিসে আমরা বেশিরভাগ ফিল্ডে থাকি, হেডকোয়ার্টারে পোস্টিং কম থাকে। তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাটলিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টে তো রিক্রুটমেন্ট রেগুলার আছে। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা প্রতি বছর হয়, এমটিএসের পরীক্ষা হয়, সিজিএল যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এইচএস লেভেল আছে, এছাড়া ব্যাংকের পরীক্ষা হচ্ছে। আদার দেন গভর্নমেন্ট জবও আরও কিছু কিছু জব অপরচুনিটিস আছে, সেই নিয়ে আমিও নিয়ে আস্তে আস্তে ওয়ার্কআউট করছি। আর আমার ওই কমিউনিটি চ্যানেলে আপনারা ডিটেলস ভিডিওটা পাবেন। একটা রিসেন্টলি এয়ারপোর্টে দেখুন কত ধরনের চাকরি আছে, মানে সেটা নিয়ে একটা ইন্ডিগো এয়ারলাইন্সের রিক্রুটমেন্ট ড্রাইভের একটা ভিডিও আমি পোস্ট করেছি, সেটা দেখে নেবেন। কিন্তু সেই সব কোনো জায়গা অ্যাপ্লাই করার সময় তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তার মাধ্যমেই করবেন। কারো ভায়া যাবেন না, কাউকে টাকা দিয়ে যেতে হবে না। আমিও কোনো হেল্প করতে পারবো না। আমি শুধু ইনফরমেশান আপনাদেরকে দিতে পারি যে এইটা অফিসিয়াল ওয়েবসাইট বা এই প্রসিজার। হ্যাঁ, দের ইজ নো শর্টকাট, কোনো জায়গায় কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নেই। তো এই ধরনের রেগুলার আপডেট জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে এটাকে শেয়ার করে দেন, যাতে আমি বেশি যারা নিডি স্টুডেন্টরা আছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন, যাদের কাছে প্রপার ইনফরমেশান নেই, কোনো কোচিং নেওয়ার সুবিধে নেই, তাদেরকে আমি হেল্প করতে পারি। আর আমি নিশ্চয়ই বলবো যে ইফ আই এম নট বেস্ট, অ্যাটলিস্ট আই এম বেটার দ্যান মেনি। সো থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ।